এমন একটা লিজের বাংলা হচ্ছে ইজারা। এখান থেকে আপনি কি কি প্রশ্ন পড়বেন? এখান থেকে হচ্ছে লিজ কত প্রকার ও কি কি, এটা পড়বেন। ক্রয় ও পারচেস থেকে লিজ কি ভালো নাকি, এরকম একটা প্রশ্ন আছে, এটা পড়বেন। অপারেটিং লিজ আর হচ্ছে আপনার হচ্ছে ফাইন্যান্সিং, এই ফাইন্যান্সিয়াল লিজ, এই দুইটার পার্থক্যটা প্রায় পরীক্ষায় আসে। মূলত এই কয়েকটা প্রশ্নই ঘুরে ফিরে তিন চারটা প্রশ্ন পড়লে থিওরি এখান থেকে আপনার কমন পড়বো। হয় আপনার হচ্ছে বলবে যে ক্রয় ভালো নাকি ইজারা ভালো, এরকম একটা প্রশ্ন আসে। আর সুবিধা অসুবিধা এগুলা পড়বেন। সাথে হচ্ছে পড়বেন হচ্ছে লিজ কত প্রকার ও কি কি, এটা। দেখেন, একটা কোম্পানি যখন হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সম্পত্তি ইউজ করে, দীর্ঘমেয়াদী সম্পত্তি বলতে কি মেশিন, আসলে লিজ দিয়ে হচ্ছে মেশিনকে বোঝায়। মেশিনের যে খরচ, ওইটাই এখানে বেশিরভাগ মেজারমেন্ট করে। আর জায়গার থেকে বেশিরভাগ ক্ষেত্রে জায়গাও নেয় লিজে, কিন্তু বেশিরভাগ হচ্ছে অঙ্কগুলো হচ্ছে মেশিন দিয়ে বোঝায়। তাহলে আমি যদি মেশিন দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন আমি হচ্ছে একটা কোম্পানির মালিক। তো আমি যদি একটা কোম্পানির মালিক হই, তখন আমার কাছে মনে করেন অনেক মূলধন লাগবে, তো অবশ্যই কোম্পানি যেহেতু। তো তখন আমি চিন্তা করি আমি কি মেশিনটাকে ইজারায় নিব নাকি আমি নগদ টাকা দিয়ে কিনবো। তো যখন হচ্ছে আপনার হচ্ছে তখন এখন মনে করেন আমি নগদ টাকা দিয়ে কিনলে ঋণ নিয়ে কিনতে হইব, কারণ আমার কাছে তো টাকা নাই। মূলত যখন টাকা থাকে না, ক্যাশ, তখনই এরকম অল্টারনেটিভ অপশন চিন্তা করে। তো মনে করেন এখন টাকা নাই, এখন ব্যাংকে গেল অথবা ধার করলো, ঠিক আছে। তো ধার করলে একটা পার্সেন্টেজ দিতে হবে, সুদের পরিমাণ দিতে হইব। আর মনে করেন এটা হচ্ছে ব্যাংকে গেছে, মনে করেন এখন আপনার হচ্ছে এটা একটা অপশন। আরেকটা হচ্ছে যে আমি যারা কোনো কোম্পানিতে, যেমন লিজিং কোম্পানি আছে, ওদের কাছে গেলাম, তো ওরা বললো যে প্রতি বছর আপনি হচ্ছে আমাকে ধরেন একটা 2 লাখ টাকার মেশিন 20,000 টাকা করে দিবেন 10 বছর, এরকম একটা বলে দিল দীর্ঘমেয়াদী প্রসেসিং। তো এখন এই দুইটা জিনিসের ভিতরে হচ্ছে আমি যে খরচ করবো আর হচ্ছে ওই যে টাকা দিব, এই দুইটা বের করার ভিতরে যে পার্থক্যটা আসে, যে কোনটা আমি নিব, যেটা খরচ কমাবো ওইটাই লিজের অপশন নিতে হয়। তো এইখানে মূলত সবসময় আপনার কাছে সিদ্ধান্ত চাইতে চায়। এই পর্যন্ত যত লিজের অঙ্ক আসছে, সবগুলো হচ্ছে মূলত আপনার কাছে জানতে চায় যে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে কি হয়, ভালো হয়। যে আপনি হচ্ছে লিজিং অপশন নিবেন নাকি বাইং অপশন নিবেন। বাইং এর অর্থ হচ্ছে ইন্টারেস্ট বা লোনেরটাকে বোঝায়। তো আমি যদি ইজারার একটা সংজ্ঞা বলে দেই, মানে লিজের, এটা একটা আইনি চুক্তি হবে, আর যেখানে একটা সম্পত্তির মালিক থাকবে যে কেউ, অর্থাৎ আমি লিজিং কোম্পানি যদি বলি, অর্থাৎ এটাকে বলা হয় ইজারাদাতা। তার সম্পত্তির নির্দিষ্ট সময়ের জন্য একজন ব্যক্তিকে ইজারা দিব, মানে একটা কোম্পানিকে অথবা একটা ব্যক্তিকে দিব, অনুমতি দিব ব্যবহার করার জন্য। ব্যবহার করার পরে কিন্তু আবার হচ্ছে এটা ফেরত নিয়ে দিতে পারে, অথবা যে ব্যবহার করতেছে সে চাইলে ক্রয় করতে পারে। তো এটা হচ্ছে পার্থক্য যখন পড়বেন তখন আপনি এটা সুন্দর মতন পাইবেন। তো এটা হচ্ছে আহ ইজারার মালিক, সম্পত্তির মালিক থাকে না, এরকম অনেকগুলা পার্থক্য আছে, এগুলো একটু পড়ে নিন। তো ইজারা দেখেন আমরা হচ্ছে এখানে কোন টাইপের অঙ্ক করব। তো দেখেন, আহ, এখানে হচ্ছে দুই ধরনের অঙ্ক করতে হবে। প্রথমে দুইটা নিয়ম, একটা নিয়ম হচ্ছে যে এন্ডিং, আর একটা হচ্ছে বিগিনিং। তাই এন্ডিং আর বিগিনিং এর ক্ষেত্রে লিজের সময়ও এন্ডিং হইতে পারে, আবার শুধু পার্সেস অথবা বাইং অথবা হচ্ছে লোন অপশন, এগুলা করার জন্য হচ্ছে আপনাকে কি করতে হইব, আপনার হচ্ছে এন্ডিং হইতে পারে বিগিনিং হইতে পারে, আপনাকে অঙ্কটা ভালো করে পড়তে হইব, ঠিক আছে। এটা আগে আমাদের আমি যখন ফোর্থ ইয়ারে পড়ছিলাম, এটা একটা সাবজেক্ট এসেছিল, লিজ ফাইন্যান্সিং। ওই সাবজেক্টে লিজই ছিল, 4টা 5টা চ্যাপ্টার ছিল লিজের অঙ্ক, কিন্তু একই নিয়মের অঙ্ক।
তো এখন হচ্ছে আমরা হচ্ছে কিভাবে লিজের অঙ্কগুলা করবো। তাহলে তোমরা লিখো প্রথমে, ধাপগুলা লিখো। আর এখানে হচ্ছে সবসময় তোমাকে চয়েস করতে বলবে যে আসলে আমার কোনটা আমার জন্য ভালো হইব, বেনিফিটেড হইব, যে কোনটা কম খরচ হইব, এরকম প্রশ্ন জানতে চাইবো। তো সেজন্য হচ্ছে আমাকে কিছু ধাপ লিখতে হইব। লিখো, প্রথমে লিখো পার্সেস অপশন। পার্সেস অপশন অথবা বাইং অপশন অথবা লোন অপশন। পার্সেস অপশন, বাইং অপশন অথবা ফুর্তির ক্লাস আছে না, রুটিনের মধ্যে আজকে কি ক্লাস হতে পারে। হ্যাঁ, আমি আবার বলতেছি, প্রথমে হচ্ছে বাইং অপশন অথবা পার্চেস অপশন অথবা লোন অপশন। এটার জন্য আমার টোটাল ধাপ করতে হবে 6টা অথবা 5টা। তাহলে প্রথম 1 নাম্বার ধাপ লিখেন। 1 নাম্বার ধাপ, আমাদেরকে প্রথমে লোন ইনস্টলমেন্ট বের করতে হবে। আমাদেরকে লোন ইনস্টলমেন্ট বের করতে হবে প্রথমে 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে লোন অপশন, লোন ইনস্টলমেন্ট বের করতে হবে, লোন ইনস্টলমেন্ট। 2 নাম্বার লিখেন লোন পেমেন্ট শিডিউল বের করতে হবে। লোন পেমেন্ট শিডিউল, লোন পেমেন্ট শিডিউল। 3 নাম্বার ধাপ হচ্ছে লোন পেমেন্ট শিডিউল বের করতে হবে। তারপরে লিখেন লোন পেমেন্ট শিডিউলের পরে। লিখে হয়েছে? কথা বললেন একটু। 3 নাম্বার হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। 3 নাম্বার ডেপ্রিসিয়েশন বের করতে হবে। 3 নাম্বার অপশন ডেপ্রিসিয়েশন বের করতে হবে। লিখছেন? 3-এর পরে 4 লিখেন। আফটার, আমি অঙ্ক করাইলে এগুলো ধাপগুলো আপনার মনে রাখলে তখন আপনাদের কাছে ইজি মনে হইব। তো এর জন্য আমি ধাপগুলো আগে লিখাই নি। 4 নাম্বার লিখেন আফটার কস্ট অফ ডেট বের করতে হবে। আফটার কস্ট অফ ডেট মানে ঋণের যে খরচ সেটা, ট্যাক্স দেওয়ার পরে। আফটার কস্ট অফ ডেট লিখছেন? এবার লিখেন 5 নাম্বার স্টেপ, যদি যদি অঙ্কে মেনটেনেন্স কস্ট থাকে, যদি অঙ্কে মেনটেনেন্স কস্ট থাকে, তাহলে আমাদেরকে 5 নাম্বার ধাপ করতে হবে। যদি আমাদের অঙ্কে মেনটেনেন্স কস্ট থাকে, তাহলে আমাদেরকে 5 নাম্বার ধাপ করতে হবে। তাহলে 5 নাম্বার ধাপটা কি? টোটাল পেমেন্ট বের করতে হবে। 5 নাম্বার ধাপ হচ্ছে টোটাল পেমেন্ট বের করতে হবে। 5 নাম্বার ধাপ টোটাল পেমেন্ট বের করতে হবে। টোটাল পেমেন্ট যদি মেনটেনেন্স কস্ট থাকে, আর না থাকলে 5 নাম্বার ধাপের কোনো প্রয়োজন নাই। এবার 6 নাম্বার ধাপ লিখেন পিবি অফ এনসিউ বের করতে হবে। এনসিবি, এনসিউ টেবিল, পিবি অফ এনসিউ টেবিল বের করতে হবে। পিবি, পিভি অফ এনসিউ টেবিল বের করতে হবে। তাহলে এটা হচ্ছে বাইং অপশনের জন্য, ওকে। আর লিজ অপশন তো একটাই, ওইটা লাগবে না। তাহলে আমরা হচ্ছে অঙ্ক করা শুরু করি, ওকে। তো দেখেন, আমি হচ্ছে আজকে কোনটা করামো, কেমন কেন। দেখেন 17 নম্বরটা দেখি না, এখানে মনে হয় 11 দেওয়া নেই।
এই শীটটা তো না। আচ্ছা, এটা করাই। দেখেন, দুরন্ত স্টিল কোম্পানি সিক্স সিক্স টু অ্যাকোরেল রুলিং মেশিন এট দ্য লোয়েস্ট পসিবল কস্ট। দ্য চয়েস ইজ দ্য আইদার টু লিজ ওয়ান এট 21,890 টাকা। আমি অঙ্কটা ভাঙে ভেঙে বুঝাই দেবো, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, দুরন্ত স্টিল কোম্পানি তারা একটা সর্বনিম্ন কস্টে হচ্ছে একটা মেশিন নিবে। সেটা হচ্ছে যদি লিজের মাধ্যমে নেয় তাহলে হচ্ছে প্রতি বছর তাদেরকে দিতে হবে 21,890 টাকা করে। ওকে, প্রতি বছর। কিন্তু কয় বছরের জন্য দিছে সেটা আমরা পরে দেখতেছি। তাহলে প্রতি বছর কি করতে হবে? 21,890 টাকা করে দিতে হবে, এটা লিজের মাধ্যমে নিলে। আর যদি পার্চেস করে মেশিনটা, তাহলে পার্চেস প্রাইস থাকতে পারে, অথবা হচ্ছে পার্চেস প্রাইসের সাথে আরো অন্য কথাগুলো লেখা থাকতে পারে, যেমন হচ্ছে লোন অথবা বাইং, এই কথাগুলো লিখতে। পার্সেস মানে তো বাই করাই, তাই না? তো লোনের কথাটা বলতে পারে, বা ব্যাংক থেকে ঋণও নিতে বলতে পারে। তাহলে তারা হচ্ছে এই অঙ্কে বলছে যে লিজের মাধ্যমে যদি নেয়, তাহলে 21,890 টাকা করে হচ্ছে প্রতি বছর দিতে হবে। আর যদি পার্সেস করে নগদ টাকা দিয়ে, তাহলে সেটার বর্তমান টাকা হচ্ছে 54,000 টাকা। দ্য কোম্পানি কস্ট অফ ক্যাপিটাল 10%। তাহলে এ হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ এখান থেকে এই কস্ট অফ ক্যাপিটালটা মূলত হচ্ছে যদি কোনো মেশিন পারচেস করে, ওই পারচেসের টাকার উপরে প্রতি বছর ইন্টারেস্ট দিতে হইব, ওই ইন্টারেস্টটাকে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল। অথবা এখানে লোন নিলে সেটাও বলতে পারে। ঠিক আছে? তাহলে এখানে আরো একটা জিনিস হচ্ছে, কস্ট অফ ক্যাপিটালটা দুই ভাবে দেওয়া থাকে, একটা হচ্ছে কস্ট অফ ডেট দেওয়া থাকে, আর একটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, এটা দেওয়া থাকে। তাহলে এখানে দেওয়া আছে কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ইটস ট্যাক্স রেট 40%। তাহলে এখানে ট্যাক্স রেট দেওয়া আছে হচ্ছে 40%। ওকে, দ্য মেশিন হ্যাজ ইকোনমিক লাইফ অফ 6 ইয়ার্স। তাহলে এই মেশিনের সময়কাল হচ্ছে 6 বছর। সময়কাল কত? 6 বছর। তাহলে 6 বছর যদি হয়, এই 6 বছরের প্রতি বছরই হচ্ছে দিতে হবে 21,890 টাকা করে প্রত্যেক বছর বছর, যদি সে লিজের মাধ্যমে নেয়। আর যদি বর্তমানে টাকা দিয়ে কিনে, তাহলে তাকে দিতে হইব 54,000 টাকা। এখানে মেশিনের হচ্ছে কোনো সেলভিস ভ্যালু নাই, সেলভিস ভ্যালু হচ্ছে ভগ্নাবশেষ মূল্য নাই। ওকে, দ্য কোম্পানি ইউজেস দ্য স্টেট লাইন মেথড। তাহলে আমি হচ্ছে লিজের অঙ্কের পার্থক্যটা কোথায় হয়? এই যে এইখানে যে স্টেট লাইন মেথড বলছে, ডেপ্রিসিয়েশনের উপরে নির্ভর করেই হচ্ছে আমার অঙ্কটা হয়। ডেপ্রিসিয়েশনের ভিতরে অনেকগুলা পদ্ধতি আছে, তার ভিতরে একটা হচ্ছে স্টেট লাইন, একটা হচ্ছে সাম অফ দ্য ডিজিট, একটা হচ্ছে মার্কাস, আর আরেকটা হচ্ছে সাম অফ দ্য ডিজিট বলছি না, আরেকটা হচ্ছে ডিক্লাইনিং ডিক্লাইনিং সেলফ ডেপ্রিসিয়েশন, আরেকটা হচ্ছে, আরেকটা ঠিক মনে নাই। সবগুলো আমি অঙ্কে দেখলে বলে দেবো, সমস্যা নাই। তো এইখানে হচ্ছে আমাদের যে বেসিক অঙ্কগুলা, তার উপরে সবচেয়ে বেশি নির্ভর করে দিস এই ডেপ্রিসিয়েশনের উপরে। তাহলে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের হচ্ছে আসে হচ্ছে স্টেট লাইন মেথডে। আর স্টেট লাইন মেথডে আসা লিজের অঙ্ক মূলত 15 মার্কের জন্য আসে, এখানে হচ্ছে কোনো কম আসে না, একদম টোটালি 15। এখানে কোনো থিওরি থাকে না, এত বড় অঙ্ক তো। তো সেজন্য হচ্ছে একটা ম্যাথ ভালো করে দিতে পারলেই তুমি হচ্ছে 15-তে 15 পেয়ে যাবা। দ্য ডিসকাউন্ট রেট অ্যাপ্লিড ইজ দ্য আফটার কস্ট অফ ডেট। তাহলে এখানে বলে দিছে যে আফটার কস্ট অফ ডেট বের করে দিতে। ওইটা আমরা অলরেডি অপশন গুলাতে লিখছি। হুইচ ইজ দ্য লেস কস্টলি মেথড অফ ফাইন্যান্সিং। অর্থাৎ তুমি যে এখন ফাইন্যান্সিংটা করবা, ওই ফাইন্যান্সিং এর পদ্ধতিটা কোন পদ্ধতিতে, কোনটা কত কম হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমি আরো একটু ভাঙে গুছিয়ে বলে দেই। একটা কম, এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে লিজ অপশন, একটা হচ্ছে পার্সেস অপশন। তাহলে পার্সেস অথবা লোন অপশন অথবা বাইং অপশন, অথবা নগদ টাকার কথা বলতে পারে। ঠিক আছে? তাহলে তুমি কিভাবে অঙ্কটা করবা? প্রথমে সে লিজের টাকাটা দিবে কত বছরের জন্য? অবশ্যই যত বছর ইকোনমিক লাইফ দেওয়া থাকবে ঠিক তত বছরের জন্যই হচ্ছে আমার অঙ্কে নগদ টাকাটা তত বছরই আমাকে ইন্টারেস্ট দিতে হইব। তাহলে এখানে কস্ট অফ ক্যাপিটাল থাকবো। ঠিক আছে? কস্ট অফ ক্যাপিটাল থাকবো। দেখো সলিউশন,
প্রথমে আমার এক নাম্বার দাম হচ্ছে, আমি যে ব্যাংক থেকে অথবা নিজের টাকা দিয়ে অথবা হচ্ছে ধার করে যে টাকা নিমু, আম, ওই টাকাটা অথবা পার্সেস যে করবো ক্যাশ টাকায়, তাহলে এর উপরে আমাকে হচ্ছে লোন ইনস্টলমেন্ট বের করতে হইব। তাহলে লোন ইনস্টলমেন্টটা কয়ভাবে বের করা যায়? দুই ভাবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে এন্ডিং, আর এটা হচ্ছে বিগিনিং। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে হচ্ছে এটা এন্ডিং। এখানে যদি অ্যাডভান্স, বিগিনিং, তারপরে হচ্ছে অ্যাডভান্স, বিগিনিং এই দুইটা কথা যদি লেখা থাকতো, তাহলে হচ্ছে আমি অ্যাডভান্স অথবা অ্যাডভান্স আর বিগিনিং এর জন্য হচ্ছে একটা ফর্মুলা ইউজ করতাম, সেটা হচ্ছে লোন ইনস্টলমেন্টের এই জায়গায় শুধু 1+i হয়ে যেত, ঠিক আছে? 1+i হয়ে যেত। তো এটা হচ্ছে মূলত যদি অঙ্কে অ্যাডভান্স কথা লেখা থাকতো, তখন পুরোটা অঙ্কই চেঞ্জ হয়ে যেত, লিজের পুরো অঙ্কই চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা বের করবো, এখানে যে টাকাটা বড় অ্যামাউন্টটা দেওয়া থাকবে, পার্সেস অপশন অথবা লোন অপশন অথবা হচ্ছে বাইং অপশন, যেটাই বলা থাকুক, তো এটা হচ্ছে মূলত পিবির মান দেওয়া, প্রেজেন্ট ভ্যালু দেওয়া, ঠিক আছে? আর আমাকে ফর্মুলাটা বের করতে হবে, ই এর মানটা বের করতে হবে। এটাকে বলা হয় লোড ইনস্টলমেন্ট। 1 - 1 / 1 + i/n * হচ্ছে আই। এটা হচ্ছে ফর্মুলাটা, ওকে? এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো, এই হচ্ছে 54,000 টাকা। আমি এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া ছিল এই যে 54,000। তারপরে এ তো নাই, এ আমাদেরকে সবসময় বের করতে হবে, গুণ 1 - 1 / 1 এই যে কস্ট অফ ডেট যেটা দেওয়া থাকবে বা কস্ট অফ ক্যাপিটাল যেটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে এইখানে বসবে। তাহলে এভাবে যদি তুমি করো, তাহলে হচ্ছে 54,000। আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে আমি এই 54,000 টাকা আর এ ইন্টু এটা, এখানে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে যত সম্ভব, এর জন্য উপরে লেখাটা উঠতেছে না। হ্যাঁ, উঠতেছে না। তাহলে দেখেন, এই 54,000 গুণ হচ্ছে এ ইন্টু 4.3552। তাহলে এ দিয়ে হচ্ছে আমি এখানে দেখেন এটা বের করবো, তার মানে 54,000-কে এইটা দিয়ে ভাগ করলে 12,399 টাকা হচ্ছে আমার অঙ্কের লোন ইনস্টলমেন্ট। তাহলে আমি আবারও বলতেছি, কোনো কিছু বলা যদি না থাকে তাহলে হচ্ছে আমাকে কি বের করতে হবে? অ্যানুইটির ফর্মুলাটা দিয়ে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির ফর্মুলাটা দিয়ে করতে হবে এন্ডিং এর নিয়মে। তাহলে এনইটি ফর্মুলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিগিনিং, একটা হচ্ছে এন্ডিং। যদি বিগিনিং এর কথা বলে তাহলে বিগিনিং এর, বিগিনিং বলে পুরাটা অঙ্কই চেঞ্জ হয়ে যাবে, একদম সবটা অঙ্ক করা চেঞ্জ হয়ে যাবে। তো এখন এক নাম্বার ধাপে কি, আমাদের এক নাম্বার ধাপে অবশ্যই আমাদেরকে লোন ইনস্টলমেন্টটা বের করতে হবে। কি বের করতে হবে? লোন ইনস্টলমেন্ট। তাহলে লোন ইনস্টলমেন্টটা আমরা অলরেডি বের করে ফেলছি। কোনটার উপরে বের করবো? নগদ টাকার উপরে। নগদ টাকা কোনটা? ওই যে পার্সেস অথবা লোন অথবা বাইং, সেটা। এখন 2 নাম্বার স্টেপ কি? 2 নাম্বার স্টেপ হয়েছে আমাদেরকে লোন পেমেন্ট শিডিউল বের করতে হবে। তাহলে লোন পেমেন্ট শিডিউল হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বেলুন মেথড আর একটা হচ্ছে রিকভারি মেথড। তাইলে লিজের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হয় হচ্ছে রিকভারি মেথড। লিজের ক্ষেত্রে সবসময় আমাদের রিকভারি মেথড বের করতে বলতে পারে। যেমন ফিনান্সের যখন একটা মিড টার্মের ভিতরে কি আছে, ওখানে হচ্ছে বেলুন মেথড আর রিকভারি মেথড, এই দুইটা পদ্ধতি আছে ফিনান্সে, ঠিক আছে? তো এখন তুমি হচ্ছে অঙ্কটার ভিতরে টেবিল ফর ক্যালকুলেশন লোন পেমেন্ট শিডিউল এটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য মূলত হচ্ছে আমাকে কি করতে হবে? এরকম একটা ঘর করতে হইব, ওকে? দেখেন, লোন পেমেন্টের শিডিউলে আমাদেরকে এরকম একটা ঘর করতে হবে, 6 ঘরের প্রথমে। তাহলে এটা হচ্ছে 6 ঘর, সবসময় 6 ঘর হবে এটা, ওকে? প্রথম হইছে ইয়ার, তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে লোন ইন দা বিগিনিং, তারপরে 3 নাম্বার হচ্ছে ইনস্টলমেন্ট পেমেন্ট, তার মানে 4 নাম্বার হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, 5 নাম্বার হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, 6 নাম্বার হচ্ছে লোন এট দা এন্ড। এই অঙ্কটা কিন্তু পুরোটা অঙ্কই আসবে, বড় করে কিন্তু আসে, শুধু এতটুকু পর্যন্ত কিন্তু কখনো আসে না। আমি যে 6টা ধাপ বলছি, 6টা ধাপই আসবো অঙ্কটা। তাহলে দেখেন ইয়ার,
তাহলে ইয়ার গুলা প্রথমে আপনি দিয়ে দিবেন, ছয়টা আছে যেহেতু এটা হচ্ছে কি এন্ডিং। এন্ডিং হইলে পরিবর্তন এক ধরনের, আর হচ্ছে বিগিনিং বললে আরেক ধরনের। তাহলে হচ্ছে এখানে আমার হচ্ছে এন্ডিং হয়ে গেল ছয়টা। লোন এট দ্য বিগিনিং, তাহলে লোন এট দ্য বিগিনিং এর আগে ইনস্টলমেন্ট কত পাইছি? 12,399। তাহলে এটা পুরোটা একই টাকা হয়ে যাবে, ঠিক আছে, এটা পুরোটা একই টাকা। ওকে, ইনস্টলমেন্ট পেমেন্ট হচ্ছে 12,399, এভাবে আমি পুরোটা লিখে দিলাম। এখন লোন এট দ্য এন্ড, এটা হচ্ছে আপনার যে অ্যামাউন্ট, আপনি লোন যে নিছিলেন সেই লোন কত? 54,000। তাহলে 54,000-এর উপরে 10% ইন্টারেস্ট ধরবেন, তাহলে কত হয় দেখেন? 5,400। তাহলে 5,400, এই 5,400 হচ্ছে এখন এটা থেকে বিয়োগ দিবেন। বিয়োগ দিলে যে টাকাটা পাবেন সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। দেখেন, 6,999। তাহলে এই টাকাটা কার থেকে বাদ দিমু? আবার এই জায়গা থেকে বাদ দিমু। তাহলে এইভাবে এখানে আমি দিয়ে দিলাম। এখন এই 47,001 টাকা এখন এসে এখানে বসবো 12 নম্বরে। তাহলে এখানে আপনি বসাইলেন। তাহলে এটার উপরে আবার 10% ইন্টারেস্ট, তাহলে এখানে হচ্ছে এইখানে বসাইবেন। তাহলে এইটার উপরে এখন আবার ঠিক সেম ভাবে এটা থেকে বিয়োগ দিবেন। তাহলে বিয়োগ দিয়ে এখানে বসাইবেন। ওকে, 6,799। তাহলে এই টাকাটা এখন আমি কার থেকে বাদ দিবো? অবশ্যই এটা থেকে বাদ দিবো। তাহলে এখান থেকে বাদ দিয়ে আপনি এখানে সরাসরি লিখবেন, আমি উপরে লিখে রাখছি অলরেডি। তো এইভাবে করতে করতে আপনি 5 নাম্বার পর্যন্ত, যেহেতু এক এক বছর আগে পর্যন্ত যাবেন, ঠিক আছে। তাহলে ঠিক সেম ভাবে এটার উপরই আবার স্কোয়ার ধরছি, পার্সেন্টেজ এটা হইছে, এটা থেকে এটা বাদ দিছি, এটা হইছে, আবার এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ দেওয়ার পরে হচ্ছে এই টাকাটা আসছে। আবার এই টাকাটা প্রথমে চলে আসছে, লোন এট দ্য এন্ডের টাকাটা বিগিনিং হয়ে গেছে, এটার উপর পার্সেন্টেজ ধরলে এই টাকাটা হয়েছে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এটা আসছে। তাহলে এটা আবার এখানে প্রথমে বসাই দিছেন, লোন এট দ্য এন্ড আবার বিগিনিং হয়ে গেছে পরের বছর গিয়া। তাহলে এটার উপরে কি হচ্ছে? আবার এখানে পার্সেন্টেজ দিছেন। তাহলে এটা থেকে এটা বাদ দিছেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাকে এখানে জিরো আনতে হইব, লাস্টের বছর হচ্ছে জিরো আনতে হইব, অর্থাৎ কোনো বছর এর বেশি ইয়ে করা যাবে না, মানে এখানে কোনো টাকা থাকবে না, একবার এক কথা শেষ। লাস্ট বছর কোনো কিস্তি থাকে না, এন্ডিং হইলে লাস্ট বছর কি থাকে না, কোনো কিস্তির পরিমাণ থাকবে না। তাহলে এটা আপনি কিভাবে জিরো বানাইবেন? তাহলে এইখানে হচ্ছে আমার কিছু টাকা ফাঁক থেকে যায়, অর্থাৎ কম বেশি হইতে পারে। তো আমি এটা একটা পদ্ধতি আপনাদেরকে দেখাই দিই। প্রথমে এটা তো হচ্ছে আমার কোথায় এসে বসবো? বিগিনিং এ এসে বসবো, এই জায়গায়। এই জায়গায় এসে বসবে না, এই যে বিগিনিং এ বসলো। তাহলে বিগিনিং এ যদি এসে বসে, এই টাকাটাই ঠিক সেম ভাবে প্রিন্সিপাল অ্যামাউন্টে বসে পড়বো। কোথায় বসবে? প্রিন্সিপাল অ্যামাউন্টে, লাস্টের বছরের কথা বলতেছি কিন্তু আমি। তাহলে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে এইখানে হচ্ছে ইন্টারেস্ট, এটার উপর এখন ধরতে হইব, ধরলে এই টাকাটা সমান সমান হইতো না, এটা থেকে এইটা ডিফারেন্স হয়ে যায়। তাই সেই জন্য হচ্ছে আমি এই যে টাকাটা, এই টাকাটা বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা পাবো সেটা এখানে বসাই দেবো। লাস্টে যে 10% হওয়ার কথা সেটার আমি 10% ধরি নাই এখানে, বুঝছেন? অর্থাৎ 10% না ধরে আমি লাস্টের বছর, যখন আমি তো জানি লাস্টের বছর জিরো হইব, এন্ডিং হোক আর বিগিনিং হোক, যে বছরই হোক লাস্টের বছর জিরো হইব। অর্থাৎ লোন পেমেন্ট শিডিউলের ভিতরে রিকভারি মেথডের ক্ষেত্রে এখানে জিরো হইব, রিকভারি মেথডের ক্ষেত্রে কি হবে? জিরো হবে। তাহলে জিরো হইতে হইলে আমি লোন এট দ্য ইন্ডের ক্ষেত্রে যেই টাকাটা পাবো সেটা বিগিনিং হবে পরের বছরে গিয়ে, গেল বিগিনিং হইলো, হওয়ার পরে আমি এই টাকাটারে ঠিক সেম ভাবে প্রিন্সিপাল অ্যামাউন্টে টাকাটা বসিয়ে দেবো। আর এটা তো আগেই ছিল। তাহলে এই দুইটার ডিফারেন্স যেটা হইব, ওই টাকাটা এখানে বসবো, তাইলে এখানে হচ্ছে জিরো আসবে। বুঝছেন কিনা এটা? কথা বললেন? জি ভাইয়া। তাহলে দেখেন, আমি হচ্ছে 2 নাম্বারের ধাপটা হয়ে গেল। ওকে, তাহলে 2 নাম্বার ধাপ আমার শেষ, স্টেপ 2 নাম্বার হয়ে গেল। এখন আমি 3 নাম্বার লিখবো। 3 নাম্বারে কি লিখাইছিলাম? ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, মানে কস্ট ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশনের পদ্ধতির উপরেই হচ্ছে অঙ্কটা আমাদেরকে করতে হয়। ডেপ্রিসিয়েশনের পদ্ধতিগুলো আমি বলছি: মার্কাস, সাম অফ দ্য ডিজিট, ডিক্লাইনিং, আর হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে আমি বেশিরভাগ ক্ষেত্রে SYD মানে স্ট্রেট লাইন মেথড থাকে। তো দেখেন, ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন হচ্ছে আমি এই যে এখানে দিলাম, ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস হচ্ছে সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার। তাহলে কস্ট কোনটা? ওই যে মেশিনটা ক্রয় করছি সেটা, এই যে এটা, বিয়োগ হচ্ছে জিরো, এ হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে অঙ্কে 3 নাম্বার ধাপ কমপ্লিট হয়েছে। এখন 4 নাম্বার দেখা যাইতে হইব, আফটার কস্ট অফ ডেট বের করতে হইব। তাহলে আফটার কস্ট অফ ডেট বের করার জন্য ওয়ান মাইনাস ট্যাক্স রেট, ওয়ান মাইনাস কি? ট্যাক্স রেট। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এই যে দেখেন, এই আই হচ্ছে ইন্টারেস্ট, প্রশ্নে ইন্টারেস্ট, 0.10 মাইনাস হচ্ছে ট্যাক্স রেট, এই হচ্ছে 6%।
তাহলে এই হচ্ছে আমার 4 নাম্বার ধাপ। এখন 5 নাম্বার ধাপ হইতো যদি অঙ্কে মেনটেনেন্স কস্ট থাকতো। তো এখন তো অঙ্কে মেনটেনেন্স কস্ট নাই। মেনটেনেন্স কস্ট কি আছে? নাই। যদি অঙ্কে মেনটেনেন্স কস্ট না থাকে তাহলে হচ্ছে আমি সরাসরি এনসিইউ টেবিলে চলে যাবো। তাহলে দেখেন, টেবিল ফর ক্যালকুলেশন, এটা কি লো, বাকি পার্ট কই? এক দুই তিন চার পাঁচ। একটু তাকান, এটা সব সময় যদি অঙ্কে মেনটেনেন্স কস্ট না থাকে তাহলে 9টা ঘর হবে। যদি অঙ্কে যদি অঙ্কে মেনটেনেন্স কস্ট না থাকে 9টার, মেনটেনেন্স কস্ট থাকলে 10টা ঘর হবে, ঠিক আছে? 10টা ঘর হবে। এখন দেখেন, টেবিল ফর ক্যালকুলেশন অফ পিভি অফ এনসিইউ, তাহলে গড়গুলা আপনি একটু খেয়াল করেন। কি হবে? ইয়ার, প্রথম ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, টোটাল এক্সপেন্স, ট্যাক্স সেভিং, এনসিইউ, পিভি ফ্যাক্টর, পিভি অফ এনসিইউ। এই পিভি ফ্যাক্টরটা কোথায় থেকে আনছি? ওই যে দেখেন আমরা এখানে বের করছিলাম, এইটা। ওকে, এটা আমরা যে বের করছিলাম ওইটা। তাহলে এটা 6% দিয়ে এখানে হবে আমাদের অঙ্কের। আর কোনো পার্সেন্টেজ এখন কাজে লাগবে না। এখন আমাদেরকে আফটার কস্ট অফ ডিট নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রথমে ইয়ার তো 6টা দেওয়া ছিল, আপনি 6টা ইয়ার লিখে দিলেন। তাহলে ইনস্টলমেন্ট গুলা কোথায় পাবেন? ইনস্টলমেন্ট গুলা তো আপনি জানেনই, প্রথমেই বের করছেন। তাহলে এই হচ্ছে ইনস্টলমেন্ট। ওকে, ইনস্টলমেন্ট আপনি প্রথমে বের করছেন, সেটা আপনি কিন্তু সবগুলা ইয়ারে সমান সমান। ইন্টারেস্ট কোথায় পাবেন? ইন্টারেস্ট দেখেন এইখানে আছে, এই যে দেখেন ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট এইটা। তাহলে এইটাকে নিয়ে সরাসরি কোথায় বসাই দিবেন? এই জায়গায় বসাই দিবেন, ইন্টারেস্ট। তাহলে ডেপ্রিসিয়েশন আপনি কোথায় পাবেন? একটু আগে বের করছেন, এই যে 9,000 টাকা ডেপ্রিসিয়েশন। এগুলাও সব একই থাকবে। ওকে, যেহেতু স্টেট লাইন প্রত্যেক বছর সমান সমান থাকবে, প্রত্যেক বছর কি থাকবে? সমান। তাহলে ডেপ্রিসিয়েশন লিখেছে। এখন হচ্ছে টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্স কি হবে? এই দুইটা যোগ হবে। এই দুইটা যোগ হলে আপনার হচ্ছে এইখানে বসবে টোটাল এক্সপেন্স। তারপরে এই দুইটা যোগ করেন, আবার এই দুইটা যোগ করেন, টোটাল এক্সপেন্স হবে। এই দুইটা টোটাল এক্সপেন্স, আবার এই দুইটা টোটাল এক্সপেন্স, এই দুইটা টোটাল এক্সপেন্স। এই হচ্ছে, এটা মানে একটা ঘর বেশি হয়ে গেছে। তাহলে এই দুইটা যোগ হয়েছে। ওকে, 6 বছর পর্যন্ত। এখন ট্যাক্স সেভিং কার উপরে ধরবেন? এই টোটাল এক্সপেন্সের উপরে ধরবেন 40%। গুণ করবেন 0.14 দিয়ে, এই যে এরকম করে 5 গুণ 14,000 সাথে 0.40 এটা ধরবেন। ওকে, তারপরে এটার উপরে ধরবেন, এটার উপরে আবার এইভাবে করে আপনি এই সবগুলা কি করবেন? গুণ করবেন। গুণ করলে এটা উত্তর হইব। এবার এনসিও বের করতে হইব। তাহলে এনসিও কিভাবে বের করবেন? ইনস্টলমেন্ট থেকে এই যে ট্যাক্স সেভিং সেটা বাদ দিবেন। তাহলে ইনস্টলমেন্ট থেকে ট্যাক্স সেভিং যদি বাদ দেন তাহলে হচ্ছে এনসিও হইব। ওকে, এটা একটু বড় অঙ্ক কিন্তু আপনি ফুল মার্ক পাবেন, কিন্তু এখানে 15 মার্ক কিন্তু অঙ্কে। A+ তুলতে হইলে এরকম বড় বড় অঙ্ক দিতে হয় পরীক্ষায়। তাহলে এটা দিবেন, ঠিক আছে? এটা দিবেন। 10 নাম্বার দিয়ে তো আপনার লাভ নাই, থিওরি দিলে আপনি থিওরিতে পাবেন 2 সর্বোচ্চ। একটা অঙ্ক 15 মার্ক পেয়ে গেলে তো ভালো না? তাহলে এখানে এটা হচ্ছে বাদ দিবেন। তাহলে বাদ দিলে আপনি এটা পাবেন। ওকে, এখন এটা এইভাবে প্রত্যেকটা অঙ্ক হইব। ওকে, অর্থাৎ আমি ইনস্টলমেন্ট থেকে এই এনসি গুলা, সরি, এই ট্যাক্স সেভিং গুলা কি করবো? বাদ দিবো। আমি এই ইনস্টলমেন্ট থেকে বাদ দিবো কাকে? ট্যাক্স সেভিং কে। তাহলে এনসিইউ পাবো। এখন পিভি ফ্যাক্টর গুলা কিভাবে বের করবো? প্রথমে পিভি ফ্যাক্টরটা বের করার জন্য এরকম একটা ফর্মুলা আপনাকে নিতে হইব। 1/1 প্লাস আই ইন্টু উপরে হচ্ছে এন। তাহলে প্রথম বছরের জন্য এক দিয়া, এক দিয়ে হবে, ঠিক আছে? এক। দ্বিতীয় বছরের জন্য 2, তৃতীয় বছরের জন্য 3, চতুর্থ বছরের জন্য 4, পঞ্চম বছরের জন্য 5, ষষ্ঠ বছরের জন্য 7। প্রত্যেক বছর আলাদা আলাদা থাকবে। কি থাকবে? প্রত্যেক বছর আলাদা আলাদা। ওকে, তাহলে এইভাবে হচ্ছে পিভি ভেক্টর গুলো এখানে পাবেন। 4 ঘন্টা সময় অনেক থাকে।
পরীক্ষা দিয়েও টাইম থাকে, যেহেতু ম্যাথ না, 3 ঘন্টা লাগে সর্বোচ্চ। এত বড় অঙ্ক দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আস্তে আস্তে মাথাটা ঠান্ডা রেখে দিতে হইব। তাহলে দেখেন এই পি ফ্যাক্টর কিভাবে বেরিয়েছে, 1/1 + i। প্রথম বছর এটা, দ্বিতীয় বছর এটা, তৃতীয় বছর এটা, চতুর্থ বছর এটা, পঞ্চম বছর এটা, ষষ্ঠ বছর এটা। ফর্মুলাটা লিখে রাখো, ফর্মুলাটা লিখে রাখো, নাই তো আবার পারবা না। 1/1 - 1 + i আর n, যত বছর হইব এটা তত, তত n এর মান তত হবে, ঠিক আছে? তাহলে এটা হয়েছে। এখন হচ্ছে আমি পিভি অফ এনসিও জাস্ট এই দুইটা গুণ করে দিমু, এটা হইব। এই দুইটা গুণ করে দিমু, এটা হবে। এই দুইটা গুণ করে দিমু, এটা হবে। এভাবে এই পাশের সাথে এগুলা গুণ করে দিবা, জাস্ট প্রিফ্যাক্টর গুলা গুণ করে দিবা। কার সাথে? এতটুকের সাথে, ওকে। তাহলে এটা হচ্ছে পিভি অফ এনসি হয়ে গেছে অলরেডি ইতিমধ্যে। আমার হচ্ছে টোটালটা বের করতে হবে, এখন এই সবগুলা যোগ করতে হবে, ওকে। এগুলা হচ্ছে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ যদি করি, এটা আসবে উত্তর। তাহলে যোগ করলে 36,296 টাকা আসবো। তাহলে এটা হচ্ছে পিভি অফ এনসি হয়ে গেছে। তাহলে আমি শুধু জাস্ট যে লোন নিছি, এই লোনের টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করছি, টোটাল পিভি অফ এনসিউটা বের করছি। তাহলে এটা কার জন্য হয়েছে? জাস্ট কার জন্য হয়েছে বলো তো? একমাত্র লোন ইনস্টলমেন্ট। তাহলে আমার লিজ নিছে তার জন্য করতে হইব। তাহলে লিজের জন্য একবারে সহজ, লিজেরটা দেখো। লিজেরটা দেখো এরকম হবে, রিলিজের জন্য সবসময় 6টা ঘর হইব। ক্যালকুলেশন অফ পিভি অফ এনসিউ আন্ডার লিজ অপশন। তাহলে লিজ অপশনের জন্য প্রথমে এখানে হচ্ছে, এইখানে সবসময় এরকম করে হবে, যেহেতু এন্ডিং, এন্ডিং হইলে সবসময় এমনি। যদি বিগিনিং হয় তখন 3টা ঘর বাড়বে। তাহলে হচ্ছে এখানে দেখো এন্ডিং, লিজ পেমেন্ট কত করেছিল? 21,890 টাকা। 21,000 কত? 890। তাহলে এইটার উপরে ট্যাক্স সেভিং ধরবা। ট্যাক্স সেভিং কোথায় থেকে? ট্যাক্স সেভিং হচ্ছে ওই যে 40%। তাহলে এটার উপরে যদি 40% করো এটা, তাহলে এই যে এটা থেকে এটাকে বাদ দিলে হচ্ছে 13,136, এই টাকাটা বাদ দিবা। এখন হচ্ছে পিভি ফ্যাক্টর হচ্ছে 0.6। এটা হচ্ছে আমি যে বলছি না, আর কোনো কাজে নাই, শুধুমাত্র লোন ইনস্টলমেন্টে অঙ্কের পার্সেন্টেজে কাজ করবে। আর এখানে পিভি ফ্যাক্টরটা কোথায় থেকে আছে? 6%, ওই যে আফটার কস্ট অফ ডেপ্ট, সেটা। একটু স্পিডে বলতেছি কারণ 1 মিনিট 44 সেকেন্ড আছে, এর জন্য অঙ্কটা শেষ হয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে এখানে হচ্ছে কি হবে জানেন? অ্যানুইটি ফর্মুলাটা হবে এইরকম, ফর্মুলা লিখে রাখো। 1 - 1 / 1 + i, আর এন হইছে এন ডিভাইডেড বাই আই। এটা এইরকম ফর্মুলা হবে, ওকে। এই ফর্মুলাটা হইব। আমি আবার বলতেছি, এই ফর্মুলাটা হবে কেন? কারণ প্রত্যেক বছর সমান ছিল, অর্থাৎ এইখানে হচ্ছে সারা বছর হচ্ছে 1 - 6। এখানে হচ্ছে প্রত্যেক বছর হচ্ছে সমান সমান টাকা দেয়, সেজন্য হচ্ছে এখানে হচ্ছে এই লেখাটা হইব, ওকে। এন এর মান হবে 6, ডাইরেক্ট সরাসরি। তাহলে এইখানে হচ্ছে কি করবেন দেখেন। তাহলে হচ্ছে আমি হচ্ছে 0.49 দিয়ে এটারে গুণ করে দেবো, জাস্ট এটাকে গুণ করে দেবো। তাহলে গুণ করলে এই টাকাটা হবে। দেখেন এই টাকাটা হচ্ছে কম আর এই টাকাটা হচ্ছে বেশি, তাহলে কোন অপশনটা নিব? অবশ্যই আমি বাইং অপশনটা লিখবো। লিখছি, দেখেন সামারি, এইটা হচ্ছে অঙ্কের সিদ্ধান্ত, আমাকে এই অঙ্কটা এইভাবে লিখতে হবে। পিভিও অ্যান্সার আন্ডার পারসেপশন এত, পিভিও অ্যান্সিও আন্ডার লিজ অপশন। তাহলে কমেন্ট হয়েছে পার্সেস ইজ দ্য লেস কস্টলি মেথড অফ ফাইন্যান্সিং বিকজ ইট ইজ পিভি অফ এনসি ইজ লোয়ার দেন লিজ অপশন। এই হচ্ছে মূলত অঙ্কটা, ওকে। অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিতে পারবে না, আমি তোমাদের হোমওয়ার্ক দিমো শীটটা দিয়ে, একটু স্ক্রিনশটটা তাড়াতাড়ি নিয়ে নাও। যদি পারো যতটুকু নেওয়ার, আমি দিয়ে দিব নি ছবি, সমস্যা নেই। নাও তাড়াতাড়ি নাও। এতটুকু নেওয়া হয়েছে। আমি নেক্সট ক্লাসে বুঝামো, আবার আরেকবার একটু ভিডিওটা দেখো।